আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আজকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের কিছু ভূগোলে পেজ তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথম পরীক্ষার অবশ্যই পেজ নাম্বার হচ্ছে 296 এবং 5 নাম্বার অংশ দিয়েছে বারুইপুর হাই স্কুল এবং সিয়াস আরজি হাই স্কুলের প্রশ্ন। এটা প্রথম প্রশ্ন কি দিয়েছে না, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি। পৃথিবীর আবর্তনের গতিবেগ কোথায় সবথেকে বেশি? নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ সবথেকে বেশি। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে লাটিমের যে মিডিল অংশটা, সেখানটায় মনে রাখবে নিরক্ষীয় অঞ্চল, সেখানে পৃথিবীর আবর্তন বেগ বেশি হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, সৌর বছর ধরা হয়। সৌর বছর ধরা হয় কত দিনকে? না 365 দিনকে ধরা হয় সৌর বছর। পরের প্রশ্ন 4 নম্বর, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে বলা হয় ভারতের প্রমাণ দ্রাঘিমা, যার উপর সারা ভারতের প্রমাণ সময়টা নির্ণয় করা হয়। 5 নম্বর প্রশ্ন, এশিয়ার পিত নদী বলা হয় কাকে? এশিয়ার পিত নদী বলা হয় হোয়াংহো নদীকে এশিয়ার পিত নদী বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হচ্ছে সাফানিয়া, যেটা সৌদি আরবে অবস্থিত। পরের প্রশ্ন 2-এর এ, শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাপেক্ষা বেশি হয়। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। 4ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, যেটাকে অপসূর অবস্থান বলা হয়। 2-এর প্রশ্ন, লেনা নদী বৈকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। শুদ্ধ এটা, লেনা নদী হচ্ছে বৈকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, এশিয়ার একটি উত্তরবাহিনী নদী। বিয়ের প্রশ্ন, নিচের স্তম্ভগুলি মেলাও। কর্কটক্রান্তি রেখা এর মান কত? কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে 23.12 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখার মান। বিয়ের উত্তরটা হবে। মকরক্রান্তি রেখার মান কত? মকরক্রান্তি রেখার মান হচ্ছে 23.12 ডিগ্রি দক্ষিণ, সি এর অংশটা হবে। মূল মধ্যরেখা, মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, এর উত্তরটা হবে। আর উত্তর মেরুবিন্দু হচ্ছে 90 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন 3-এর দাগে প্রথম দিয়েছে কি না 2 নম্বর প্রশ্ন, এগুলো মুক্তিবেগ কাকে বলে? মুক্তিবেগটা কি না, মুক্তিবেগ হচ্ছে কোনো একটা বস্তুকে যদি প্রতি সেকেন্ডে 11.2 কিমি 11.2 কিমি পার সেকেন্ডে যদি উপর দিকে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে সেই বস্তুটা আর নিচের দিকে পড়বে না, সেটা কিছু মহাশূন্যে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। এই মুক্তিবেগকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাবো কি না, রকেটের মাধ্যমে মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। অর্থাৎ কোনো বস্তুকে যদি 11.2 কিমি পার সেকেন্ডে ছোড়া হয়, সেটা আর নিচের দিকে নামে না, এই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। 2 নম্বর হচ্ছে অধিবর্ষ কি? অধিবর্ষ কি না, পৃথিবী সূর্যের চারদিকে একবার সম্পূর্ণরূপে পাক খেতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য 365 দিন বছরে গণনা করে থাকি। তাই প্রতি 4 বছর অন্তর 365 দিনে আমরা কী হচ্ছে বছর গণনা করে থাকি, কিন্তু প্রতি 4 বছর অন্তর 4 গুণিত 6 সমান 24 ঘন্টা বা 24 ঘন্টা বা একদিন কি হচ্ছে আমরা ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করি। অর্থাৎ যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 29 দিন এবং বছরটি 366 দিনে গণনা করা হয়, সেই বছরটিকে অধিবর্ষ বা লিপিয়ার বলে। তবে মনে রেখো, অধিবর্ষ হতে গেলে বছরগুলোকে 4 দিয়ে ভাগ হতে হবে। যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে জানতে হবে সেই বছরটা অধিবর্ষ। যেমন 2012 এবং 2016, 2016 এই বছরগুলো অধিবর্ষ। এবং শতাব্দীর বছরগুলোকে কী হচ্ছে 400 দিয়ে ভাগ করা যেতে হবে, তবে সেই বছরগুলো হচ্ছে অধিবর্ষ। পরের প্রশ্ন হচ্ছে জিপিএস কি? জিপিএস কি না, জিপিএস কথাটির প্রথম অর্থ মনে রাখবে। জিপিএস কথাটির অর্থ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি কি না, এটি হচ্ছে কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী অবস্থান নির্ণায়ক একটি বিশেষ রেডিও মাধ্যম, যেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয়ের মাধ্যমে সঠিক অবস্থান নির্ণয় করা পদ্ধতি কি বলা হয়? জিপিএস। এই জিপিএসের ব্যবহার, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এই ব্যবহারটা কি
না, জিপিএসকে বর্তমানে নানা কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমত হচ্ছে যানবাহন সংক্রান্ত, জাহাজ, বিমান, এমনকি সড়ক পথে বিভিন্ন যে গাড়ি রয়েছে সেই সমস্ত জায়গাতে জিপিএস লাগিয়ে কোনো স্থানে কিছু সঠিক দিক বা অবস্থান আমরা নির্ণয় করা যায় জিপিএস সিস্টেম। বর্তমানে মোবাইলেতেও আমরা দেখতে পাই জিপিএস সিস্টেমটা কাজে লাগানো। দ্বিতীয়ত হচ্ছে সঠিক অবস্থান নির্ণয়, কোনো স্থানে সঠিক একটা অবস্থান নির্ণয়, সেই অবস্থান নির্ণয় করতে গেলে আমাদেরকে হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশের মাধ্যমে জিপিএস সিস্টেমের মাধ্যমে করা যায়। আর কি না, আবহাওয়া সংক্রান্ত আমরা ঘরে বসে আজকে জানতে পারছি যে আজকে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে বা আজকে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাই পুরোটা আমরা জিপিএসের দ্বারাই জানতে পারছি। তাছাড়া কি না, প্রতিরক্ষামূলক কাজ, বিভিন্ন প্রতিরক্ষামূলক কাজ জিপিএস সিস্টেম প্রথম ব্যবহার করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, সেটা হচ্ছে প্রতিরক্ষামূলক কাজ, যেটা পরবর্তী সময় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছিল 1995 সালে আমরা। হ্যাঁ, এরপর কি না, 4 দাগের প্রশ্ন আছে, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে কী কী গাছ জন্মায়? ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে বিভিন্ন ফলের গাছ জন্মায়, বিশেষ করে জলপাই, আপেল, আনারস, তোমার আঙ্গুর, এছাড়াও কি রোজমেরি, লরেল, ল্যাভেন্ডার প্রভৃতি এই সমস্ত উদ্ভিদগুলো লক্ষ্য করা যায়। 4 দাগে কি অপসূর অনুসূর অবস্থান সম্পর্কে লেখো। অপসূর অনুসূর অবস্থানটা কি না, পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে আমরা দেখতে পাবো কি না, পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারদিকে আবর্তন করছে, মানে পরিক্রমণ করার ফলে কি হচ্ছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কম কাছে দেখতে পাই, আবার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো বেশি দেখতে পাই। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় 15,20,00,000 কিলোমিটার। একে বলা হয় পৃথিবীর অপসূর অবস্থান। আবার 23 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার। একে বলা হয় পৃথিবীর অনুসূর অবস্থান। এরপর আসে কি না, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার 4টি বৈশিষ্ট্য লেখা। অক্ষরেখা, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কি না, অক্ষরেখাগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল অবস্থান করে, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো কিন্তু সমান্তরালভাবে অবস্থান করে না। দ্বিতীয়ত কি না, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত হয়, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে আর দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত থাকে। চতুর্থ, অক্ষরেখাগুলো পরিধি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে কমতে থাকে, দ্রাঘিমা রেখাগুলো পরিধি একই রকম থাকে। পঞ্চমত কি না, অক্ষরেখাগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0°, আর দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা হচ্ছে মূল মধ্যরেখা, যেটাকে বলা হয়, সেটা হচ্ছে মান 0°। আচ্ছা, পরের প্রশ্ন কী আছে না, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন? এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয়, তার কারণ হচ্ছে উত্তরবাহিনী নদীগুলি যে মোহনা অঞ্চল রয়েছে সেটা হচ্ছে উচ্চ অক্ষাংশ বা হিমমণ্ডল অবস্থিত। তাই কি না, শরৎ এবং বসন্তকালে নদীগুলোতে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল মোহনা অঞ্চল দিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী অঞ্চলে মানে কী হচ্ছে, ওই মোহনা দিয়ে যাওয়ার সময় কী হচ্ছে, ওই মোহনা অঞ্চলে কিছু বরফ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে মোহনা সংলগ্ন অঞ্চলে ব্যাপক আকারে বন্যা হয়। এরপর মহাবিশ্ব এবং জলবিশ্ব বলতে কী বোঝো? মহাবিশ্ব কি না, পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরছে, যার ফলে আমরা কখনো সূর্যকে নিরক্ষরেখায়, কখনো কর্কটক্রান্তি রেখায়, কখনো মকরক্রান্তি রেখায় লম্বকিরণ দিতে দেখি। আপাতদৃষ্টিতে সূর্য যখন কিছু নিরক্ষরেখায় 21শে মার্চ লম্বভাবে কিরণ দেয়, এই দিনটিকে আমরা কী বলছি, মহাবিষুব। এবং 23শে সেপ্টেম্বর সূর্য আবার কী হচ্ছে না, একইভাবে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ওই দিনটিকে বলা হয় জলবিষুব। মহাবিষুবের অপর নাম কি? মহাবিষুবের অপর নাম হচ্ছে বসন্ত বিষুব এবং জলবিষুবের অপর নাম হচ্ছে শারদীয় বিষুব। আচ্ছা, পরের প্রশ্ন কি না, রবিমার্গ কি? রবিমার্গ হচ্ছে সূর্যের আপাত বার্ষিক গতিকে বলা হয় রবিমার্গ। রবি কথা অর্থ সূর্য, মার্গ কথা অর্থ হচ্ছে পর। আপাত দৃষ্টিতে যে বার্ষিক গতিপথে সূর্যকে পৃথিবীর চারিদিকে সঞ্চরণশীল বলে মনে হয় তাকে রবিমার্গ বলে। রায়মার্টিন সহায়িকায় 55 পেজে আছে। পরের প্রশ্ন হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো কী? ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কী না, প্রথমত হচ্ছে পশ্চিমা বায়ুর দ্বারা এখানে বৃষ্টিপাত হয়। দ্বিতীয়ত কি না, এখানে হচ্ছে গ্রীষ্মকালটা শুষ্ক এবং শীতকালটা আর্দ্র। তৃতীয়ত কি না, এখানে বেশ মনোরম একটা ওয়েদার কন্ডিশন লক্ষ্য করা যায়, জলবায়ু লক্ষ্য করা যায় ভালো। এছাড়া কি বৃষ্টিপাতের পরিমাণ খুব সামান্য পরিমাণ হয়ে থাকে। পরের প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে রোজউড, আয়রনউড, মেহগনি, রোবার। এশিয়ার পামিরপন্থী থেকে নির্গত পূর্ব ও পশ্চিম পর্বতগুলির নাম কি? এশিয়ার পামিরপন্থী থেকে নির্গত পূর্ব পশ্চিম পর্বতগুলো কি না, পামিরপন্থী থেকে পূর্ব দিকে রয়েছে কি না, এটা পূর্ব দিকে তিয়েনসান, আলতিনটাং, নানসান, কুনলুন, কারাকোরাম পর্বত, হিমালয়, এবং পশ্চিম দিকে রয়েছে কি হিন্দুকুশ এবং সুলেমান রয়েছে। পরের প্রশ্ন কি দিয়েছে না, ইয়াংসি নদীর অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি? ইয়াংসি নদীর অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে কারণ কি না, এখানে কি রয়েছে অনুকূল জলবায়ু। প্রথমত কি হচ্ছে জলবায়ু কন্ডিশন রয়েছে, জলবায়ু ছাড়াও কি হচ্ছে, দ্বিতীয়ত আমরা দেখতে পাবো এখানে কি হচ্ছে ভূমিভাগে কি হচ্ছে উর্বর পলিমৃত্তিকা রয়েছে।
তৃতীয়ত আমরা কী পাবো, অনুকূল যোগাযোগ ব্যবস্থা পাবো, প্রচুর পরিমাণে পর্যাপ্ত খনিজ সম্পদ পাবো, বিভিন্ন বন্দরের সান্নিধ্য পাবো, সার্বিক পরিকাঠামো বেশ উন্নত হওয়ার জন্য এখানে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে। যাই হোক, আমার প্রশ্নগুলো যদি অ্যান্সার ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও। যদি কোনো তোমাদের সুবিধা হয়ে থাকে তাহলে আমি খুবই উপকৃত হবে। থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।